Yesterday, the last class, we have talked about section 30.1, the nature and the production of Xray. আমরা এখানে বলেছিলাম যে এক্সরে কিভাবে প্রডিউসড হয় ইউজুয়ালি, রাইট? এবং এক্সরে ক্ষেত্রে এক্সরেটাকে আমরা ফোটন হিসেবে এক্সপ্লেন করেছিলাম, রাইট? এবং বলেছিলাম যে ইফ the X-ray, which is the production of the X-ray photons from ইলেকট্রন, রাইট, যেখান থেকে একটা ফিলামেন্ট ক্যাথোড থেকে যখন ইলেকট্রন ইমিটেড হয়, এই ইলেকট্রনটা যখন রোটেটিং অ্যানোডে গিয়ে হিট করে, ইলেকট্রনের স্পিডটা বা এনার্জিটা সে লুজ করতে থাকে। সো যখন সে এনার্জি লুজ করতে থাকে, এই এনার্জি লুজিং প্রসেসের মধ্য দিয়ে ইলেকট্রন কি করে, ফোটনটাকে ইমিট করে। এবং আমরা এটাও শিখেছিলাম যে ইলেকট্রন তার যতটুকু এনার্জি দিয়ে ডিসিলারেটেড হয় বা ইনিশিয়ালি তার যতটুকু এনার্জি ছিল, এই টোটাল এনার্জির অ্যারাউন্ড 1% এনার্জি এক্সরেতে কনভার্ট হয়। বাকিটা রোটেটিং যে অ্যানোড রয়েছে তার টেম্পারেচার ইনক্রিজ করার ক্ষেত্রে ইউজ আপ হয়। এবং রোটেটিং যে অ্যানোড, এটা রোটেটিং ইউজ করার ওয়ান অফ দ্য অবজেক্টিভ ইজ দিস, অ্যান্ড বিসাইড দ্যাট দ্যার ইজ আ ওয়াটার কুলিং সিস্টেম টু কুল দি অ্যানোড ফার্দার। দেন এটার পরে আমরা আমাদের ডিসকাশনটাকে মোটামুটি নিয়ে গেছিলাম যে এই যে কলিমেটেড বিম অর্থাৎ প্যারালাল বিম প্রডিউস হচ্ছে। প্যারালাল বিম প্রডিউস হওয়ার যে টেকনিকটা, এটা কিভাবে প্যারালাল বিম প্রডিউস করছিল, যদিও এক্সরে যে ইমিট হচ্ছে ইট ওয়াজ ইন অল ডিরেকশন, ইট ইজ থ্রু আ ন্যারো গ্যাপ, যেটার মধ্য দিয়ে এক্সরেটাকে অ্যাকচুয়ালি এক্সিট করতে দেওয়া হচ্ছিল ফ্রম ফিগার 30.4। সো ফিগার 30.4 এ আমরা যে ন্যারো গ্যাপটা দিয়ে এক্সরেটাকে বের হয়ে আসতে দেখছি, ইট ইজ এ ভেরি ন্যারো গ্যাপ, যদিও এখানে অনেক বড় এটাকে দেখানো হয়েছে। এবং ন্যারো গ্যাপটার জন্যই যে এক্সরে গুলো প্রডিউস হচ্ছিল, ইট ওয়াজ প্যারালাল টু ইচ আদার। আচ্ছা, এবং হাই ইলেকট্রন ভোল্টের আমরা অবজেক্টিভ ডিসকাস করেছিলাম টু অ্যাক্সিলারেট দি ইলেকট্রন ফ্রম one end to the another, from the negative plate to the positive plate, to give the energy to the electron so that they gains energy. এবং আমরা বলেছিলাম যে এটা যখন ক্যাথোড থেকে অ্যানোড দিকে মুভ করছে, once it reaches the anode, just before reaching the anode, the energy is 200 electron volt, kilo electron volt. Consideration of the voltage 200 kilovolt. তুমি এখানে বসো, ওই চেয়ারটা নিয়ে এখানে বসো, হ্যাঁ, অথবা আচ্ছা বসো, পেছনের চেয়ারটা নিয়ে ওই ইয়ার দিকে মুভ করো। লেফট কেন তুমি ট্রান্সলেট করলা কেন বাংলায়? আমি বললাম লেফট কেন, রিজন বল, দেরি হয়ে গেছে। রিজন বানাইতে হবে, টাল্টি মাল্টি করতেছিলা। বুঝছি, কই গেছিলা? বাসায় ছিল, টাইম নেই তো, কারণ ভ্যালিড রিজন, সুন্দর একটা কারণ। এইসব বলবো, কিসব উল্টা পাল্টা বলো। আচ্ছা, ওকে, রেকর্ড হচ্ছে। নাবিদের ছেলে মেয়ে যদি আমার কাছে ভবিষ্যতে পরে কোনোদিন যদি রেকর্ড তোমরা দেখো, তাই আমি কথা ছেড়ে যাচ্ছি, আমি চলে যাবো, কিন্তু আমার কথাটা থেকে যাবে। হ্যাঁ, তোমরা পরবর্তীতে তোমাদের বাবাকে কোপ করো। ওকে, সো সো এখানে আমরা এই এক্সরে রেঞ্জ অফ এনার্জি নিয়ে আমরা কথা বলেছিলাম, যেহেতু এটা ডিফারেন্ট ডিরেকশনে, মাল্টি ডিরেকশনে এক্সরেটাকে ইমিট করে, এবং এই এক্সরে ডিফারেন্ট রেঞ্জে অর্থাৎ ডিফারেন্ট এনার্জি রেঞ্জেও তারা কি করতে পারে, প্রডিউস করতে পারে। and the lowest amount of X-ray যেটা প্রডিউস হচ্ছে, it may not even penetrate through the body, but যে এনার্জি গুলো বা হাইয়েস্ট এনার্জি যে এক্সরে ফোটন গুলো প্রডিউস হয়, ইভেনচুয়ালি তারাই হচ্ছে কলিমিনেটেড বিম হিসেবে বের হয়ে আসে, প্যারালাল বিম হিসেবে। এবং এটা আমাদের টিস্যুর মতো দিয়ে পেনিট্রেট করে এবং আমাদের বোন দ্বারা অ্যাবসর্ব। সো টিস্যুর মতো দিয়ে পেনিট্রেট করার পর যে ফটোগ্রাফিক ফিল্ম আমরা দেখি আগের দিনে, ওইটাতে যখন হিট করে, ইট মেক দি film darker. Okay, so most of the part we see dark, except for the part where there is bones. এই পার্টটাকে আমাদের একটু লাইটার মনে হয়। So why there is lighter version of it is because X-ray couldn't reach much there. Okay, that's it. But এখানে আমাদের কিছু কন্ট্রাডিকশন ছিল, আমাদের কিছু কোশ্চেন্স ছিল যে স্যার এক্সরে তো it's ionizing and it's part of electromagnetic spectrum. It means এটা অ্যাকচুয়ালি কি করতে পারে, আমার টিস্যু গুলোকে আয়োনাইজ করে ফেলতে পারে, এবং এটা একটা রেডিয়েশন। If it is the case, then it can cause the cell mutation and it can cause the cancer and it can even kill the living cells.
তাহলে এই কনসিডারেশনটা নিয়ে রেডিওগ্রাফার যারা এই রেডিওগ্রাফিটা করে, যে পেশেন্ট এই এক্সরে আন্ডারে এক্সপোজড হচ্ছে, উভয়ই কিন্তু এখানে রিস্কের মধ্যে আছে। তাহলে আমরা কেন এক্সরে ইউজ করছি? তো ফার্স্ট আমরা একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং লাস্ট দিন ডিসকাস করছিলাম যে আমার বডির কোন একটা জায়গায় ফ্র্যাকচার হয়েছে বোনের মধ্যে। সো আমি যদি একটু বুঝতে চাই যে এই ফ্র্যাকচারের লেভেলটা কিরকম, ফ্র্যাকচারটা এক্স্যাক্টলি কোথায় হয়েছে, এটা কি ভেঙেছে কিনা, ভাঙলে এটা কত টুকরো হয়েছে, এটা কি জোড়া দিতে হবে কিনা, রাইট, এটা কি ড্রিল করতে হবে কিনা, বা এখানে ড্রিল ছাড়া এটাকে সলভ করা পসিবল কিনা ব্যান্ডেজের মাধ্যমে। সো এই ডিসিশনটা আমরা ইউজুয়ালি নিতে পারি না আনলেস উই গট দি ইমেজ অফ ইট। এন্ড আমাদের ইমেজ নেওয়ার, অর্থাৎ আমাদের যদি ভিজিবল লাইটে যে ইমেজ আমরা ইউজুয়ালি দেখি, এটা দিয়ে যেহেতু এটা পাওয়াটা পসিবল না, so we use different kind of electromagnetic spectrum X-ray, even though there is harmful effect. Now the point is, can the effect be minimized? এই ডিসকাশনটা আমরা কনক্লুশন লাস্ট দিন দিয়েছিলাম। Even though we didn't discuss it, we say that the fact has been minimized in modern days. X-ray অ্যামাউন্টটা কমায় দেওয়া এবং ইমেজটাকে আরো বেটার ইমেজ পাওয়া উইথ দ্যাট লেস অ্যামাউন্ট অফ এক্সরে কিভাবে করা যায় এটা আমরা শিখব। ক্লিয়ার অবজেক্টিভটা? ওকে, সো কন্ট্রোলিং ইন্টেন্সিটি থেকে আমরা আজকে শুরু করব, রাইট? Am I right? Okay, let's read. Tasniya পড়ো। The intensity of an X-ray beam. Yes. that আমার আমার প্রয়োজন হচ্ছে কি ইমেজ। আমি যদি ডিসকাশনটাকে শেষের দিক থেকে সামনের দিকে নেই, in the light of this paragraph, আমার প্রয়োজন হচ্ছে এক্সরে ইমেজটা। সো এক্সরে ইমেজটা কখন আসবে? যখন আমার মনের থ্রুতে এক্সরে গুলো পাস করতে পারবে না, অ্যাবজর্ব হবে, ফ্লেশ দিয়ে পাস করবে এবং টিস্যু গুলো দিয়ে পাস করবে, করার পর ফটোগ্রাফিক ফিল্মে যখন সে হিট করবে এটাকে সে ইমিডিয়েটলি ডার্কার করে ফেলবে এবং আমি দেখতে পারবো যে ইমেজ ইজ গেটিং বেটার এন্ড বেটার এন্ড বেটার। সো যদি এটা বেটার হতে হয় তাহলে এনাফ পরিমাণ এক্সরে আমার টিস্যু দিয়ে পেনিট্রেট করে যেতে হবে, রাইট? অর্থাৎ আমার বোনের সাইডে যত স্পেস আছে সবগুলো দিয়ে যদি সে পাস না করে তাহলে ওই জায়গাটাতে একটা ডার্ক স্পট, একটা লাইট স্পট থাকবে। এই লাইট স্পটটা থাকলে আমার মনে হবে যে এখানে মনে হয় আমার একটা কি আছে, বোন আছে। তার মানে কি আমি বলতে পারবো, কনক্লুশন ড্র করে ফেলবো যে আমার এখানে হাড় বাড়ছে। হাড়টা থাকার কথা এতটুকু, এখানে আমি দেখতে পাচ্ছি হাড়টা অ্যাকচুয়ালি বেশি। সো ইট শুডন্ট বি দি কেস, রাদার it should be that through every tissues the x-rays pass through and it is being absorbed by the photographic film, made it darker, and the bones absorb the x-ray and we get it a bit lighter. আর ডেপথ অফ দ্য, এটা পরে ডিসকাশন আসতেছে, মানে এইটা দিয়ে অ্যাকচুয়ালি ডেপথ অফ দ্য বোন তোমার ওইভাবে শো করা যায়। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে the part which is much lighter, the much lighter, yes, much lighter, এটা হচ্ছে গিয়ে থিকার। সো যেটা যত এক্সরে বেশি অ্যাবজর্ব করবে এই পার্টটা তত লাইটার হবে, আর থিকনেস যত কমতে থাকবে এটা এক্সরে কম অ্যাবজর্ব করবে। that's why it's going to be a little dark. Did you get that? In short, এটা হচ্ছে আমাদের এই পার্টের একটা সামারিটা। তো তার মানে যত বেশি আমি এক্সরে প্রডিউস করতে পারবো এই পার ইউনিট টাইম, তত দ্রুত আমি ইমেজটা পাবো। আর এক্সরে তৈরি হয় হচ্ছে ফাস্ট মুভিং ইলেকট্রন থেকে। তাহলে ইলেকট্রন আমি যত বেশি প্রডিউস করব আমি তত বেশি এক্সরে প্রডিউস করতে পারবো। আর ইলেকট্রন বেশি পাওয়ার উপায়টা কি? ইলেকট্রিসিটি বাড়ায় দেওয়া, শেষ। এটা হচ্ছে কি সামারিটা। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, গোয়িং ফরওয়ার্ড টু দি নেক্সট পয়েন্ট। চলেন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। 30.2 এক্সরে অ্যাটেনুয়েশন আমরা একটু পড়বো। তাসনিয়া তুমি আবার শুরু করো। As you can see,
তো এখানে বেশ কিছু জাম্পিং টপিক আছে। জাম্পিং টপিক গুলোর জন্য আপনাদের দুই একটা ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো চাইলে আমি এটা এখন দেখাইতে পারি, বাট আমাদের হাতে সময়টা কম এবং যেহেতু এটা আমাদের স্পেসিফিকেশনের সাথে এক্স্যাক্টলি অ্যালাইন না, এজন্য আমরা ক্লাসে ভিডিওটা দেখবো না। বাট আমি আপনাদেরকে লিংক পাঠিয়ে দিব, আপনারা লিংকটা দেখে ভিডিওটা দেখে ফেলুন। হ্যাঁ, আর এটার বাইরে আপনারা কিছু লিঙ্ক সার্চ থেকে দেখতে পারেন। সো এক্সরে অ্যাটেনুয়েশনের যে প্রথম পার্টটা, এখানে তারা ডিসকাস করতে চাচ্ছে দি মডার্ন ডে এক্সরে আইডিয়াস, কিভাবে মডার্ন ডে এক্সরে গুলো কাজ করে। সো একটু আগে যে ডিসকাশন গুলো আমরা করে আসি সেকশন 30.1, ইট ওয়াজ অল অ্যাবাউট দি ফান্ডামেন্টালস অফ দি এক্সরে, যেটা ফার্স্ট ডে গুলোতে করা হতো। সেকেন্ড প্যারাগ্রাফ থেকে হাওয়ার দেখেন, এখানে তারা বলতেছে এক্স-rays আর ফর্ম অফ আয়োনাইজিং রেডিয়েশন, দ্যাট ইজ দে আয়োনাইজ দি অ্যাটমস এন্ড মলিকিউলস অফ দি ম্যাটেরিয়াল দে পাস থ্রু। In the process, the X-ray transfers some or all of the ends to the material, and so the beam of X-ray is gradually absorbed as it passes through the material. অর্থাৎ একটা থিন লেয়ার, ফটোগ্রাফিক ফিল্মের মতো একটা লেয়ার, যেটা স্পেশালি কোটেড, কি ধরনের ম্যাটেরিয়াল, কি কোটিং দেওয়া হয়, এটা আপনাদের জন্য এই মুহূর্তে জানার প্রয়োজন নেই। সো এই কোটিংটার মধ্য দিয়ে যখন এক্স-রে গুলোকে পাস করানো হয়, এক্স-রে ডিড সামথিং দ্যাট দে মুভ সাম অফ দি অ্যাটমস ফ্রম দি স্ট্রাকচার। যেখানে কি এক্স-রে হিট করে, ওই জায়গাটা থেকে সে আয়োনাইজ করে এই অ্যাটমটাকে সে এখান থেকে সরায় ফেলে। কিভাবে সরায় এটা আমাদের এখনকার কনসার্ন, জাস্ট আয়োনাইজেশন ঘটে এবং অ্যাটমটা তার জায়গা থেকে রিপ্লেসড হয়। তাহলে যে সব জায়গায় এক্স-রে হিট করে শুধু ওই জায়গাটাতে এটা রিপ্লেসড হয়, এটাই স্বাভাবিক। এবং এইটাকে পরবর্তীতে অন্য একটা সলিউশনের মধ্যে নেওয়া হয়। কি ধরনের সলিউশন এটা আমাদের জানার ইস্যু না। এই সলিউশন থেকে নেক্সট সলিউশন বা নেক্সট কোটিং, তারপর এটাকে যখন লাইটের ব্যাকগ্রাউন্ডে ধরা হয়, দেন ইট ইজ সামথিং অ্যামেজিং। এবং এটার ফলে আমরা ইভেন টিস্যুর ক্ষেত্রে যে ইমেজ গুলো আছে এটাকেও দেখতে পাই। টিস্যু, লাইক আমরা তো এতক্ষণ পর্যন্ত দেখে আসলাম বোনস আর গুড অ্যাবজর্বার, টিস্যু তো আর তেমন গুড অ্যাবজর্বার না। তাহলে টিস্যু গুলোর ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে এটা বোঝার জন্য তাহলে কি আমরা অন্য কোনো কিছু ইউজ করবো? না, উই ক্যান ইউজ এক্স রেজ। কিভাবে? এক্স রে এই নতুন আইডিয়া থেকে। তাহলে যে এক্স রেটা টিস্যু দিয়ে প্যাস করে চলে যাচ্ছিল, এটা কিভাবে ইমেজ তৈরি করলো? দ্যাটস আ কোয়েশ্চেন। তো ওই আইডিয়াটা পরে ক্লারিফাইড হবে, বাট প্রথম আইডিয়া হচ্ছে এইটা, যে ফটোগ্রাফিক ফিল্ম হ্যাজ বিন রিপ্লেসড বাই সামথিং, যেটা অ্যাকচুয়ালি কি আইডিয়ার উপর বেস করে তৈরি হচ্ছে। The idea is if X-ray passes through an structure, it ionizes it. So X-ray গিয়ে এই স্ট্রাকচারে যেখানে হিট করবে, এই পার্টিকুলার পজিশন থেকে সে অ্যাটমকে আয়োনাইজ করবে এবং এটাকে সরায় ফেলবে। এবং এটা রেকর্ডেড হবে, বিকজ যেটা সরে গেছে তো সরে গেছে। তাহলে একটা স্ট্রাকচারের ক্ষেত্রে একটা পার্টিকুলার জায়গায় অ্যাটম ইজ মিসিং, এটাকে যদি আমি কনফিগার করতে পারি, খুঁজে বের করতে পারি যে এই জায়গা থেকে অ্যাটম মিসিং থ্রু আ সলিউশন অর থ্রু সাম কাইন্ড অফ ডিফারেন্ট ইমেজ, দেন আমি বুঝতে পারবো যে এক্সরে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে গেছে, কোন দিক দিয়ে যায় নাই, অর্থাৎ কোথায় অ্যাবজর্বড হয়েছে। ডিড ইউ গেট মাই পয়েন্ট ইন শর্ট? সো এইটা ভিডিও থ্রুতে ক্লারিফাই হবে এবং এটা আমাদের স্পেসিফিকেশনের একটু বাইরে, এই জন্য আমরা এটাকে আর এক্সপ্লেন করবো না খুব বেশি। ক্লিয়ার? এটা সামারিটা ক্লিয়ার? বলেন। স্ট্রাকচার তো চেঞ্জ আসবেই, ওই চেঞ্জটাই তো আপনি দেখবেন ডিফারেন্ট আইডিয়া দিয়ে, ডিফারেন্ট আই দিয়ে, ডিফারেন্ট ক্যামেরা দিয়ে। ফটোগ্রাফিক ফিল্মের ক্ষেত্রে ইটস জাস্ট লাইক, হ্যাঁ বলেন, ব্ল্যাকেনিং, যেটা এটা হচ্ছে সে এটি ইজ অলসো টাইপ অফ আয়নাইজেশন। বাট এই আয়নাইজেশনটা এখানে যে পার্মানেন্ট ড্যামেজটা করছে, এটা ড্যামেজটা তৈরি করার জন্য যে পরিমাণ এক্সরে প্রয়োজন, এটা আপনার বডির জন্য মোর হার্মফুল। সো আমরা এখন যেটা কথা বলতেছি, it will be using less x-rays and creating better image. Yes, and creating better image. So less x-ray দিয়ে, less x-ray ইউজ করে যদি আমি বেটার ইমেজটা পাই, তাহলে ডেফিনেটলি আমার আগেরটা দিয়ে কাজ হবে। আগের যে প্রসেসটা ছিল, এই প্রসেসটাতে প্রত্যেকটা জায়গার থ্রুতে এক্স-রে পাস করাটা ইম্পর্টেন্ট ছিল এবং এক্স-রে অ্যামাউন্টও এরকম হাই হওয়া দরকার ছিল। বাট এখানের ক্ষেত্রে সিস্টেমটা ইজ ডিফারেন্ট, ইটস মাচ মোর বেটার, মাচ মোর এফিশিয়েন্ট, মাচ লেস হার্মফুল। এই প্রসেসটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা এবার দেখব। সো ইট ইজ জাস্ট দি ইন্ট্রো। ওকে, সো আমরা কিছু জিনিস শিখবো, একদমই যে পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে তা, যেটা শিখবো ওইটা আমরা এখন করবো। তার আগে দেখেন এই এক্স-রে অ্যাটেনুয়েশনের একটা যে ডিক্রিজিং ইন্টেন্সিটি যে রেড প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের একটা বেসিক ইন্ট্রো, অর্থাৎ প্যারাগ্রাফ আন্ডার প্যারাগ্রাফ, এটার একটা ইন্ট্রো আন্ডার ইন্ট্রো,
এই ইন্ট্রোটা কি বলতেছে? the gradual decrease in the intensity of the beam of X-ray as it passes through the matter is called attenuation. We will now look at the pattern of attenuation of X-ray as they travel through the matter. এখন এই এইটা বোঝার জন্য আমরা সবার আগে ফিগার 30.5 এর দিকে তাকাবো। look at 30.5 দেখতেছেন? দেখেন এখানে এয়ারের থ্রুতে যখন এক্স-রে যাচ্ছে intensity is not decreasing, it's a horizontal line. Did you get that? After that, once it passes through the bone, you see it is an exponential curve that is much more exponential for the flesh. Did you get that? অর্থাৎ ফ্লেশের জন্য একটা exponential curve downward, বোনের জন্য আরেকটা exponential curve, but that's much more exponential, much more bended, okay, much more curved. So এইটা কি ক্লিয়ার? জাস্ট ডায়াগ্রামটা। এবার ডায়াগ্রামটা আমরা একটু এক্সপ্লেনেশন দেব, কি বলতেছে তার আমরা একটু করব এখান থেকে। given that the intensity are for given that watts per meter square. Yes, so it's definitely a form of exponential pattern. One, then half, then 1/4, then 1/8, right? Anyway, we can write an equation for attenuation. আচ্ছা, এই ইকুয়েশনটা সবাই একটু লিখে ফেলে। এর আগ পর্যন্ত যেটা তারা বলেছে ডাজন্ট নিড টু বি এক্সপ্লেইন মাচ। সিম্পলি এক্স-রে ইন্টেন্সিটি আপনি যতটুকু রিসিভ করছেন, এই রিসিভিং ইন্টেন্সিটিটা ডিপেন্ড করতেছে কতটুকু থিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে এক্স-রেটাকে পাস করানো হয়েছে। if it has passed through a thick material, এই যে আপনি বলতেছিলেন স্যার বোনের থিকনেসটা কতটুকু, এটার অ্যান্সারটা এখানে আছে। সো যত বেশি এক্স-রে অ্যাবজর্ব হবে তত এটা থিক, যত কম অ্যাবজর্ব হবে তত এটা থিন। দ্যাটস ইট। ক্লিয়ার? কপি বের করো নাবিল। ইয়েস, দ্যাটস ইট। ফ্লেশ ফ্লেশ তো হচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়াল, উই আর টকিং অ্যাবাউট দি সেম ম্যাটেরিয়াল। সেম ম্যাটেরিয়ালের জন্য বোন, তো বোন কোথাও চিকন কোথাও বোন মোটা, তাহলে কোথায় বেশি এটা অ্যাবজর্ব হবে? যেখানে বোনটা মোটা। এখন হচ্ছে ফ্লেশ এবং বোন একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তাহলে কোনটা বেশি অ্যাবজর্ব? লেটস সে থিক ফ্লেশ, ফ্লেশের থিকনেস বেশি না বোনের থিকনেস বেশি? ফ্লেশ। তাহলে ফ্লেশ কেন কম অ্যাবজর্ব করতেছে? বিকজ ইটস এ ডিফারেন্ট ম্যাটেরিয়াল। বাট ফ্লেশের থিকনেস যেখানে বেশি এবং ফ্লেশের থিকনেস যেখানে কম, এই দুটোর মধ্যে কি আবার ডিফারেন্স থাকবে? ইয়েস। সো উই আর টকিং অ্যাবাউট দি সেম ম্যাটেরিয়াল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ওকে। সো একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য কতটুকু ইন্টেন্সিটি আমি রিসিভ করব, এইটার ইকুয়েশনটা হচ্ছে এটা, যে I ইকুয়ালস টু I নট e টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। সবাই লিখে ফেলেন, দেখছেন? এবার কোনটা কাকে রিপ্রেজেন্ট করে, যদিও এটা বইয়ে আছে, সবাই নতুন করে একটু লেখা কষ্ট করে। I নট ইজ দি ইনিশিয়াল ইন্টেন্সিটি বিফোর অ্যাবজর্পশন। এখানে পুরোটা লেখা আছে, আপনি একটু লেখেন, আমি কফি অর্ডার করে আসি, মাথা ব্যথা করছে।
কি তাহলে ইনিশিয়াল ইন্টেন্সিটি মিউ attenuation attenuation তারপরে attenuation or absorption coefficient এখানে একটা ইয়ে বই আছে ঠিক আছে আচ্ছা এক্সটা কি thickness of the material আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমরা এবার একটু পড়বো নিচের লাইনটা যে এই ইকুয়েশন কোনটা কি এবং এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় এবং এটা থেকে আমাদের শিক্ষণীয় কি এখান থেকে আমাদের সিলেবাস কি শিখতে বলে ওয়্যার আই নট এখান থেকে আমরা একটু পড়বো আবার আরিফ করে ফেলে হুম আবার বলবো এই বুঝতে পারছি ওরা বলতেছে যে if it is passes through air then intensity যা ছিল এটাই তুমি রিসিভ করবে 1 if the thickness is let's say for কোন একটা ম্যাটেরিয়াল 1 সেন্টিমিটার যদি হয় তো এটার জন্য যদি রিসিভিং ইন্টেন্সিটি আগের চেয়ে অর্ধেক হয়ে যায় তাহলে এইটার থিকনেস এই পার্টিকুলার ম্যাটেরিয়াল এটার ইন্টেন্সিটি ডাবল করে দিলে ইউ আর গোইং টু রিসিভ 1/4 অফ দি প্রিভিয়াস ইন্টেন্সিটি এটার 3 গুণ করে দিলে ইউ আর গোইং টু রিসিভ 1/8 অফ দি প্রিভিয়াস ইন্টেন্সিটি এই পার্টিকুলার ম্যাটেরিয়াল এন্ড এটা আইডিয়ালি কি এক্সিস্ট করে কিনা উই ডোন্ট নো উই ডোন্ট হ্যাভ টু কনসিডার দ্যাট বাট ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল X-ray is passing and X-ray intensity you are receiving and এটা কোন কোন ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে এটা এটার উপর ডিপেন্ড করবে তুমি কতটুকু পাবা বাট হোয়াট এভার দি ম্যাটেরিয়াল ইজ তোমার এটার 1 সেন্টিমিটার একটা এক্সাম্পল 1 সেন্টিমিটারের জন্য যদি এটা অর্ধেক হয় লেটস সে এটা 0.5 সেন্টিমিটারের জন্য অর্ধেক হতে পারে তাহলে এটা ডাবল থিকনেস দিলে এটা 1/4 হবে দ্যাট ইজ দি ডিসকাশন ডিড ইউ গেট দ্য পয়েন্ট ওকে হ্যাঁ পড়ো আরিফ পড়ো হ্যাঁ হ্যাঁ পড়ো where I not অনেক ধরনের কনস্ট্যান্ট আমরা বলি না যে এই কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট অ্যাবজর্পশন কনস্ট্যান্ট বোঝাই যাচ্ছে যে সে কতটুকু ইন্টেন্সিটি এই ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করে ইন জেনারেল এন্ড ইট শুড বি কনস্ট্যান্ট ফর এভরি ম্যাটেরিয়াল ইট শুড বি ইউনিক ফর এভরি ম্যাটেরিয়াল এন্ড কনস্ট্যান্ট ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল যেমন আমরা ফ্রি ইলেকট্রন ডেনসিটি পড়ি শুধু ডেনসিটি পড়ি এগুলো তো ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য কি কনস্ট্যান্ট একটা ছোট স্টিল বল একটা বিশাল বড় একটা স্টিল বল বা একটা স্টিলের পাহাড় এই দুটো তিনটা ডেনসিটির মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্য নেই because it is made of steel. Did you get that? And free electron density for copper with a thickness of 1 millimeter and a thickness of 2 meters, no difference because it is made of copper and copper has constant free electron density. ঠিক তেমনি ভাবে attenuation constant is constant for every other material. It's different for every other material and it's constant for that particular material. So ওইটার থিকনেস যত বাড়বে থিকনেস বাড়ার সাথে সাথে অন্য অ্যাবজর্পশন ইন্টেন্সিটি ভ্যারি করবে বাট অ্যাবজর্পশন কোএফিশিয়েন্টটা ইজ কনস্ট্যান্ট ডিড ইউ গেট দ্যাট ওকে এবার আমরা একটু সামনে আগাবো ও পড়তেছিল এখানে the attenuation coefficient also depends on the energy of the X-ray photons after the figure key equation attenuation constant এর তারপরের পার্ট থেকে প্রথম the unit for the attenuation coefficient per meter or per centimeter. Look at what example 1. সবাই what example 1 একটু করে ফেলেন এখনই করেন করেন সবাই pause rates fine so half thickness এর ডিসকাশনটা আমরা অলরেডি করে ফেললাম যদি এটা রেকর্ড হয় না বাট দিস সামারিটা বলি this is the thickness of material that will reduce the transmitted intensity of X-ray beam of a particular frequency to half its original value দেখেন এখানে কিন্তু বেশ কিছু পয়েন্ট আছে একটা হচ্ছে
একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য এই হাফ থিকনেসটা ডিফারেন্ট, আবার ফ্রিকোয়েন্সিটাও কিন্তু ম্যাটার করে, বিকজ ফ্রিকোয়েন্সির জন্য আপনার ইন্টেন্সিটিটাও ভ্যারি করবে। তো ফ্রিকোয়েন্সি বাড়াই দিলে এনার্জি বাড়বে, ইট মিনস ইওর ইন্টেন্সিটি উইল ইনক্রিজ। সো এই ইন্টেন্সিটিকে অ্যাবজর্ব করার জন্য ইউ নিড মোর থিকার অফ দি সেম ম্যাটেরিয়াল, মোর থিকনেস অফ দি সেম ম্যাটেরিয়াল। এটা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন সবাই? ওকে, so thick half thickness for let's say bone, adult's bone এটা যেরকম হবে, then half thickness for a bone for a child is not going to be the same, it needs more thickness. Did you get that? So half thickness is, it varies from material to material, and it's different for material to material, and it also depending on the frequency of the X-ray. So দুটো পয়েন্ট ক্লিয়ার সবার? ওকে, হোয়াট এক্সাম্পল আমরা করে ফেললাম, আমরা একটু পরের পার্টটাতে সুইচ করতেছি। বুক কোশ্চেন গুলো একটু সবাই সলভ করে ফেলেন। ইমপ্রুভিং এক্সরে ইমেজ, এই যে আমরা বলেছিলাম it depends on the frequency, কোনটা? half thickness doesn't depend on the frequency, কেন বলেন? ওটাতে যাচ্ছি, তার আগে আপনি দেখেন আগে এটা, যে এই প্যারাগ্রাফটা দেখেন, যে of a particular frequency to half of its original one. ফ্রিকোয়েন্সির জন্য আমি বলছি যে half thickness for a particular frequency, it has a specific value. Question number 3, right? That like this. হ্যাঁ বলেন, question number 3 বলেন, কি বলেছে? x up ln 2 is constant divided by, এই যে কোএফিশিয়েন্টটা তো ভ্যারি করবে, বাট কোএফিশিয়েন্টটা ম্যাটেরিয়ালের জন্য ভ্যারি করবে। ট্রু, ওকে, গুড পয়েন্ট। ঠিক আছে, এটা নিয়ে আমরা ক্লারিফিকেশন করব যে তাহলে এই ইকুয়েশন অনুযায়ী এখানে দেখাচ্ছে যে it doesn't depend on the frequency. However, from the idea of the energy itself, like E equals to H, এই ইকুয়েশন থেকে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়বে। It means more the intensity, more the energy you have, then more you can penetrate. Simple, right? So to but equation ও থাকা উচিত। তো এই ক্লারিফিকেশনটা আমরা নেক্সট দিন করব। So from the idea of the paragraph is that clear? Okay, so এই পার্সপেক্টিভটা যেটা book question 3, which is x half equals to ln 2 divided by mu, we will discuss later. Different coefficient absorption coefficient একই জিনিস, রাইট? একই জিনিস দাঁড়াচ্ছে, বিকজ কতটুকু সে অ্যাবজর্ব করবে পার সেন্টিমিটার ফর দিস পার্টিকুলার ফ্রিকোয়েন্সি শুড ভ্যারি। ওকে, ইমপ্রুভিং এক্সরে ইমেজিং। সো আমরা লাস্ট দিন যে হার্মফুলনেস এর কথা বলেছিলাম এক্সরে এর জন্য, ওই প্যারাগ্রাফের ইন্ট্রোটা এখানে দেওয়া হয়েছে, যদিও এটা আমরা এখন ডিসকাস করতে পারবো না, যে কিভাবে উইথ রিডিউসিং ডোজেস এন্ড দি আদার আইডিয়াস অফ দি আপগ্রেডেশন অন দি রিসিভার্স, ওকে, যেটা অ্যাকচুয়ালি এই ইমেজটা প্রডিউস করছে, কিভাবে অ্যাকচুয়ালি এক্সরে ইমেজটাকে ইমপ্রুভ করে এই কোয়ালিটিটাকে। সো বাট ইন্ট্রোটা আজকে আমরা নিব, অর্থাৎ কোশ্চেনটা আজকে আমরা চলবো, যে কোশ্চেনটা অলরেডি এখানে দেওয়া আছে। Two aims of radiographers are: number one, to reduce as much as possible the patient's exposure to the harmful X-ray. X-ray অ্যামাউন্টটাকে কমায় দেওয়া হতে পারে, অথবা যেটাই হোক না কেন, পেশেন্ট যেন এক্সরে অ্যাবজর্পশনটা তার কম, যেটার জন্য তার কনসিকুয়েন্সটা, অর্থাৎ তার যে সেল আয়নাইজেশনের যে ইস্যু, এটা যেন মিনিমাইজড। ক্লিয়ার? ফার্স্ট। সেকেন্ড অবজেক্টিভ, to improve the contrast of the image so that the different tissues under investigation shows up clearly in the image. অর্থাৎ দেখেন এখানে কিন্তু আর বোন নাই, শুধু আলোচনাটা চলে আসছে ডিফারেন্ট টিস্যুস। ইট মিনস এক্স-রেজ যে টিস্যু ইমেজ প্রডিউস করতে পারে, we are talking about the improving contrast of the tissue image so that you can see every details on the tissue. Clear? So here the discussion has switched now from the bone to the tissue, jumpingটা কিভাবে হলো এবং কিভাবে এটাকে আমরা মিনিমাইজ করতে পারতেছি, we will be discussing from the next class inshallah. So thank you for today. Your homework is going to be the section 30.3, 4 and 5. 5 আছে না? 30 অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। 30.5 পর্যন্ত আপনারা একটু পড়বেন, পড়লে জাস্ট সামারাইজেশনটা করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। So with that, I'm concluding for today. Thank you for joining.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন আছে ভাই? সবার শেষে এনি কোশ্চেন? আমার সাথে কথা বলবেন? ওকে, এটা কোশ্চেন না, এটা কথা। So with that, I'm ending the recording. Thank you. Assalamu alaikum.